দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়ালটন স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে। বন্যায় কৃষি খাতে ক্ষতি ছাড়িয়েছে ৩,৫০০ কোটি টাকা। কৃষকদের জন্য সহায়তা কর্মসূচি ঘোষণা। আগামী সপ্তাহের মধ্যে দেশের সব শিল্পাঞ্চলে কাজের পরিবেশ ফিরিয়ে আনতে চায় সরকার। শ্রমিক অসন্তোষ দূরীকরণের উদ্যোগ। শ্রমিক মালিকের সুসম্পর্ক গড়ে তুলতে চায় অন্তর্বর্তী সরকার। বিশ্ববাজারে প্রতিযোগিতা সক্ষমতা গড়ে তোলার আহ্বান। এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। অতিবৃষ্টি আর পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় দেশের ২৩ জেলায় অন্তত ২,৮৫,০০০ হেক্টর ফসলি জমি সম্পূর্ণ নষ্ট হয়েছে। এর অর্ধেকই রোপা আমনের চাষ হচ্ছিল। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসেবে এমন তথ্য জানা গেছে। সংস্থাটি বলছে, বন্যায় কৃষির আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৩,৩৪৬ কোটি টাকা। ক্ষতি পুষিয়ে নিতে কৃষকদের জন্য একটি সহায়তা কর্মসূচি হাতে নিয়েছে সরকার। ব্রাহ্মণবাড়িয়ার প্রতিনিধির সহায়তায় রঞ্জিবুল মিজানের রিপোর্ট। বৃষ্টি আর পাহাড়ি ঢলে বন্যায় ক্ষতিগ্রস্ত জেলাগুলোর একটি ব্রাহ্মণবাড়িয়া। স্থানীয় কৃষি বিভাগের হিসেবে বন্যায় জেলায় প্রায় ৯,০০০ হেক্টর ফসলি জমি আক্রান্ত হয়েছে। এর মধ্যে পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে ৬,৬০০ হেক্টরের আমন, ২৭০ হেক্টর আমনের বীজতলা আর ৭৬৪ হেক্টরের সবজির আবাদ। আংশিক ক্ষতি হয়েছে ৯ উপজেলার প্রায় ১,৫০০ হেক্টর জমির ফসল। সব মিলিয়ে ১,৬০,০০,০০০ টাকার ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলায়। আমরা পুনর্বাসনের যে বীজ দিয়ে আমরা ৩,০০০ হেক্টর জমি কিন্তু আমরা আমাদের আওতায় নিয়ে আসতে পারবো। বাকি যে ৩,৯০০ হেক্টর, এটা কিন্তু কৃষকের নিজস্ব ব্যবস্থাপনায় আমাদের আওতায় আসবে। ২ সপ্তাহের বৃষ্টি আর পাহাড়ি ঢলের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে চট্টগ্রাম বিভাগের ৫ জেলায়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাবে ৫ জেলা মিলিয়ে ২,০২,০০০ হেক্টর কৃষি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে ৮৫,৯০০ হেক্টর ফসলি জমি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। নষ্ট হয়ে যাওয়া ফসলের পরিমাণ ৩,৮৮,০০০ টন, যার আর্থিক মূল্য ১,৮৫,০০,০০০ টাকা। আর ক্ষতিগ্রস্ত কৃষকের সংখ্যা ৭ লাখের বেশি। ৩০টা জেলার মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আবার আমরা ১১টা জেলা, আমাদের নোয়াখালী আর ফেনী এবং কুমিল্লা, এই ৩টা জেলা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। এবং ব্রাহ্মণবাড়িয়ার ২টা উপজেলা, কসবা, আখাউড়া, এটা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানে আমাদের প্রায় অনেকটা প্রচুর আমাদের এগ্রিকালচার ক্রপ, যেটা দণ্ডায়মান যে ফসলগুলো ছিল, তার একটা ক্ষয়ক্ষতি হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাবে বন্যায় দেশের ২৩ জেলার ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। গেল ১৬ আগস্ট থেকে ৩ আগস্ট পর্যন্ত সময়কালে কৃষির ক্ষয়ক্ষতির একটি হিসাব তৈরি করেছে সংস্থাটি। সেই হিসাবে সব মিলিয়ে ৩,৭২,০০০ হেক্টর ফসলি জমি আক্রান্ত হয়েছে গেল বন্যায়, যার মধ্যে ১,৪১,৬০০ হেক্টরের আমনের আবাদ, ৩৮,৭০০ হেক্টরের আউশ আর ১৪,৯০০ হেক্টরের আমনের বীজতলা সম্পূর্ণ নষ্ট হয়েছে। সব মিলিয়ে ২,৮৫,০০০ হেক্টর ফসলি জমি সম্পূর্ণ নষ্ট হয়েছে এবারের বন্যায়। এতে মোট ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৩,৩৪৬ কোটি টাকায়। কৃষকরা তো একেবারে নিশ্চয় যে সে ইনভেস্ট করবে, সে সামর্থ্য তার নাই। ফসল করা নয়, শুধু নেক্সট ফসল আসা পর্যন্ত এই পিরিয়ডটা তাদেরকে সার্ভাইভ করার জন্য একটা অ্যালাউন্স দিতে হবে, যাতে করে তারা খেয়ে পরে মাঠে থাকতে পারে। যদি এই সাপোর্টটা আপনি না দেন, তাহলে এই লোকগুলা করবে কি, গ্রাম ছেড়ে শহরে চলে যাবে, মাইগ্রেশন হবে, শহরের উপরে একটা এক্সট্রা প্রেশার হবে, আর গ্রামে কিন্তু কৃষিটা কমে যাবে। প্রায় ১৪.৫ লক্ষ কৃষক এই যে দীর্ঘমেয়াদী বন্যায় আমাদের ফসলের যারা তারা ক্ষতিগ্রস্ত, বিভিন্ন ফসল যাদের মাঠে দণ্ডায়মান ছিল, তাদের ক্ষতি হয়েছে। বন্যার জন্য আমাদের টোটাল আমাদের মাননীয় কৃষি মন্ত্রণালয় থেকে ১৯৩ কোটি ২,২০,০০০ টাকার একটা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কৃষকদের মাঝে বিনামূল্যে আমরা এগুলো বিতরণ করবো, যাতে তাদের ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে পারে। কৃষির এই ক্ষতি কাটিয়ে উঠতে ইতোমধ্যে কৃষকদের মাঝে বিনামূল্যে আমনের বীজ, গ্রীষ্মকালীন সবজি আর সার প্রদান শুরু করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এ বাবদ নিয়ে সরকারের একটি পুনর্বাসন কর্মসূচিতে বরাদ্দ রাখা হয়েছে ১৯৩ কোটি ২,২০,০০০ টাকা। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। শ্রমিক অসন্তোষের জেরে বৃহস্পতিবারও আশুলিয়া ও গাজীপুরের ২ শতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে। টঙ্গীতে এক মতবিনিময় সভায় শ্রম সচিব জানান, আগামী সপ্তাহের মধ্যে দেশের সব শিল্পাঞ্চলে কাজের পরিবেশ ফিরিয়ে আনা হবে। শ্রমিক প্রতিনিধিরা বলছেন, কারখানা বন্ধ রেখে দাবি আদায়ের পক্ষে নন তারাও। শিল্প উদ্যোক্তারা বলছেন, কারখানা সচল রাখতে না পারলে আগামী মাসেও বেতন ভাতা নিয়ে অস্থিরতায় পড়তে হবে। রঞ্জিবুল মিজানের রিপোর্ট। আওয়ামী লীগ সরকারের পতনের পর দাবি দেওয়া জেঁকে বসেছে সব পক্ষের। অস্থিরতা ছড়িয়ে পড়েছে ঔষধ শিল্প, তৈরি পোশাক খাতে। সপ্তাহ দুয়েক ধরে চলা অসন্তোষের মাঝে প্রতি মাসের ৭ তারিখে মজুরি প্রদানের দাবি জানান পোশাক শ্রমিকরা। দাবি জানান বার্ষিক ১০% হারে মজুরি বৃদ্ধি আর নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটির।
এর বাইরে হাজিরা বোনাস, বৈশাখের ছুটি, টিফিন ভাতা সহ 25টি দাবি জানিয়েছেন তারা কারখানা মালিকদের। এমন অবস্থায় মালিক শ্রমিক প্রতিনিধিদের সাথে এক মতবিনিময়ে বসেন শ্রম সচিব। যদি তাদের সময় মতো মজুরিটা তারা পায় তাহলে সমস্যার 3 ভাগের 2 ভাগই কমে যায়। মজুরিটা যদি ঠিকভাবে না হয় তখনই মানুষের মধ্যে নানা রকমের সমস্যা তৈরি হয়। গেল এক বছরে 260 থেকে 270টি তৈরি পোশাক কারখানা বন্ধ হয়েছে বিভিন্ন জটিলতায়। ফলে গেল 2023-24 অর্থ বছরে পোশাক খাতের প্রবৃদ্ধি হয়েছে মাত্র 3.7%। এমনটি জানানো হয় সংবাদ সম্মেলনে। উদ্যোক্তাদের অভিযোগ, গেল 16 বছরে কাস্টমস আর এনবিআরের হয়রানির শিকার হতে হয়েছে তাদের। এর পাশাপাশি ব্যাংকগুলোর অসহযোগিতার কারণে গেল মাসের বেতন দিতে পারছেন না তারা। এমন অবস্থায় উৎপাদন বন্ধ রেখে দাবি আদায়ের আন্দোলন না করার আহ্বান উদ্যোক্তাদের। আবারও অনুরোধ করব, যে সমস্ত ফ্যাক্টরি এখনো চালু করতে পারেনি আমরা, সেই সমস্ত ফ্যাক্টরির শ্রমিক ভাই বোনদের, শ্রমিক নেতৃবৃন্দদের আপনারা অতি সত্বর আমাদের পাশে দাঁড়ান, মালিকদের পাশে দাঁড়ান, ফ্যাক্টরিগুলি চালু করার ব্যবস্থা করেন। অগাস্ট মাসের বেতনের যে লোনটা বাংলাদেশ ব্যাংক অ্যাপ্রুভ করেছে, এখানে আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে দেখতে পাচ্ছি অনেক এডি ব্যাংক বা যে ফ্যাক্টরি যে ব্যাংকে আছে তাদের নন কোঅপারেশন। এইটার সমাধান হলে 90% সমাধান এখানে আছে। অনুষ্ঠানে জানানো হয় গাজীপুরের 876টি পোশাক কারখানার মধ্যে এখন বন্ধ রয়েছে 8টি। সাভারের আশুলিয়ায় 460টি কারখানার মধ্যে বন্ধ 160টি। এগুলো ছাড়া সচল রয়েছে দেশের বাকি সব পোশাক কারখানা। জানানো হয় শ্রমিকদের অনেক দাবি যৌক্তিক, তাদের সেই দাবি ত্রিপক্ষীয় আলোচনার মাধ্যমে সমাধান করা হবে। এ সময় আগামী সপ্তাহের মধ্যে দেশের সব শিল্পাঞ্চলের কাজের পরিবেশ ফিরিয়ে আনার কথাও জানানো হয় অনুষ্ঠানে। অনেকগুলো দাবি দেওয়া আছে, সেটা পুরোপুরি যৌক্তিক দাবি। সেখানে অনেকগুলো দাবি দেওয়া আছে যেটি এখানে মালিক পক্ষ আছে, তারা যদি আরেকটু সচেতন হয় সেই দাবি দেওয়া মেনে নেওয়া যায়। আবার এখানে অনেকগুলো দাবি আছে, আমরা আমাদের নেতৃবৃন্দের কাছে শুনব। এটি আসলে কোনোভাবেই যে একদম ঠিক এই মুহূর্তে বাস্তবায়ন করা বা এটা কিন্তু ওইভাবে যৌক্তিক না। আইনের কিছু ম্যান্ডেট আছে। আমাদের যে ত্রিপক্ষীয় আলোচনা হবে সেটা আমরা ত্রিপক্ষ মিলেই কিন্তু আমরা এটা ঠিক করবো। এটা এমন না যে আমি কালকেই করতে পারবো, তো এটা একটা ডিসকাশনের মাধ্যমে হবে। পরে গাজীপুরের একটি পোশাক কারখানা পরিদর্শন করেন শ্রম সচিব, কথা বলেন পোশাক শ্রমিকদের সাথে। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। বর্তমান সরকার তার মেয়াদে শ্রমিক মালিকের সম্পর্ক সুন্দর করে গড়ে তুলতে চায় বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার রাজধানীতে ব্যবসা বিষয়ক একটি আলোচনা সভায় অংশ নিয়ে একথা বলেন তিনি। উন্নয়নশীল দেশে উত্তরণের পর বিশ্ববাজারে প্রতিযোগিতা করতে ব্যবসায়ীদের সক্ষমতা বৃদ্ধির আহ্বানও জানান উপদেষ্টা। ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশের সার্বিক ব্যবস্থাপনায় এবং 15টি জাতীয় বাণিজ্য সংগঠনের যৌথ উদ্যোগে রাজধানীর একটি হোটেলে আয়োজন করা হয় ন্যাশনাল বিজনেস ডায়ালগ। অনুষ্ঠানে অংশ নেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশে বিরাজমান অর্থনৈতিক পরিস্থিতি উন্নয়ন ও ব্যবসার অনুকূল পরিবেশ ফিরিয়ে আনতে ব্যবসায়ীদের পক্ষ থেকে সরকারকে বেশ কিছু পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানানো হয়। সংগঠনের সভাপতি মাহবুবুর রহমানের পক্ষে সেই বক্তব্য তুলে ধরেন সংগঠনের নির্বাহী বোর্ডের সদস্য মীর নাসির হোসেন। থানা পুলিশের পূর্ণাঙ্গরূপে কার্যক্রম চালু না হওয়ার কারণে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হচ্ছে না। আমাদের অর্থনৈতিক সক্ষমতা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। শিল্পাঞ্চলে যৌথ বাহিনীর অধিকতর উপস্থিত সার্বক্ষণিকভাবে নিশ্চিত করার জন্য আপনার কাছে অনুরোধ জানাচ্ছি। কিছু অসাধু ব্যবসায়ীর অসৎ চর্চা ও আর্থিক অনিয়মের কারণে দেশের অর্থনীতি হুমকির মুখে পড়েছে বলেও অভিযোগ করেন তিনি। ব্যবসায়ী সম্প্রদায়ের পক্ষ থেকে সেই সকল অসাধু ব্যবসায়ী ও তাদের সহযোগীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের জন্য জোরালো আবেদন জানাচ্ছি। There is a well-orchestrated vested quarter who are desperate to discredit the interim government by creating chaos and unrest in the society and economy. We must resist this unholy alliance and counter it with full force. আর্থিক খাতে স্থিতিশীলতা, নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ করা সহ 8টি পদক্ষেপ নেয়ার দাবি জানান তিনি। অর্থ ও বাণিজ্য উপদেষ্টা বলেন, ব্যবসায়ীদের কাজে সব বাধা দূর করার চেষ্টা চলছে। Every table wants money, every chair wants money, every door wants money. আমরা ওই রকম সুযোগ সুবিধা থেকে আমরা বেরিয়ে আসবো এবং আমাদের সবাইকে, কিন্তু আপনারা যদি সহযোগিতা না করেন, it will be impossible.
প্রধান উপদেষ্টা বলেন, এই সরকার তার মেয়াদে শ্রমিক মালিকের সম্পর্ক সুন্দর করে গড়ে তুলতে চায়। আমার একটা বড় আশা, যেই সময় মেয়াদকালে আমরা এখানে থাকব, শ্রমিক মালিকের সম্পর্কটা সুন্দরভাবে গড়ে তোলা। যদি আমাদের এগোতে হয়, পরিষ্কারভাবে এগোতে হবে। আমাদেরকে সাহস দেন, এগিয়ে আসেন, আমরা সবাই মিলে আইএলও কনভেনশনে স্বাক্ষর করে ফেলি। ওটা না করলে সামনে এগুলো কষ্ট হবে। উন্নয়নশীল দেশে উত্তরণের পর বিশ্ববাজারে প্রতিযোগিতা করতে ব্যবসায়ীদের সক্ষমতা বৃদ্ধির আহ্বানও জানান তিনি। লো ইনকাম কান্ট্রি থেকে মিড ইনকাম কান্ট্রিতে চলে যাই, তাহলে অনেক সুযোগ সুবিধা হারিয়ে ফেলব। কিন্তু সেই প্রতিযোগিতায় শক্ত প্রতিযোগী হবার জন্য আমরা সামর্থ্য অর্জন করতে চাই, আমরা পেছনে থাকতে চাই না। মানুষের জীবনমান উন্নয়নে মূল ব্যবসার পাশাপাশি সামাজিক ব্যবসায় মনোযোগী হতে ব্যবসায়ীদের পরামর্শ দেন প্রধান উপদেষ্টা। আনোয়ার হোসেন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। বাংলাদেশে টেলিকম খাতের বেস্ট ট্রান্সিভার স্টেশনগুলোতে ব্যবহারের জন্য লিথিয়াম ব্যাটারি উৎপাদন করবে ওয়ালটন। এজন্য হুয়াওয়ের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে প্রতিষ্ঠানটি। অন্তর্বর্তী সরকার গঠনের পর এই প্রথম বিদেশি বিনিয়োগ এসেছে চীন থেকে। ভবিষ্যতেও বাংলাদেশে চীনা বিনিয়োগ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াওয়েন। বৃহস্পতিবার রাজধানীর গুলশানে হুয়াওয়ে বাংলাদেশ একাডেমিতে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে কথা বলেন তিনি। রাষ্ট্রদূত বলেন, চুক্তিটি বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান তৈরি ও রপ্তানি পরিসর বাড়াবে। ওয়ালটন আগামী 7 মাসের মধ্যে টেলিকম লিথিয়াম ব্যাটারি বাংলাদেশে উৎপাদন ও বাজারজাত করবে। প্রতিষ্ঠানটি বছরে 80,000 ব্যাটারি উৎপাদনে সক্ষম একটি অত্যাধুনিক ও সম্পূর্ণ স্বয়ংক্রিয় প্রোডাকশন লাইন তৈরি করবে। পাশাপাশি সারা দেশে এই ব্যাটারি বিক্রি ও বিক্রয় পরবর্তী সেবা পরিচালনা করবে। লিথিয়াম ব্যাটারি উৎপাদনের প্রযুক্তিগত সহায়তা, কাঁচামাল ও প্রয়োজনীয় সহায়তা দেবে হুয়াওয়ে। This project is part of the Belt and the Road Initiative, serving as a Bangladesh and China high-tech production cooperation demonstration. Looking ahead, I'm confident that our collaboration will drive innovation, create opportunities, and set a high standard for success. This is the most lightest metal in the chemical table, where the unit of energy and the weight ratio is the peak you cannot get. So we are very fascinated on working that highly dense lithium energy storage system. ইতিবাচক ধারায় সপ্তাহ শেষ করলো ঢাকা স্টক এক্সচেঞ্জ। সার্বিক সূচক ডিএসসি এক্স 12 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 5,726-এ। বেচা কেনা হয়েছে 733 কোটি টাকার। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে 158টির, কমেছে 181টির, আর অপরিবর্তিত আছে 58টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্টের। আজকে লাস্ট ডে অফ দ্য উইকে মার্কেটস বিয়ারিশ সেন্টিমেন্টে ক্লোজ হয়েছে। এই উইকের ওপেনিং ইন্ডেক্স ছিল 5,729 এবং তা মাত্র 2 পয়েন্টস কমে এখন ফাইনালি ক্লোজ হয়েছে 5,727 পয়েন্টসে। অর্থাৎ মার্কেট ইন্ডেক্সে খুব একটা পরিবর্তন দেখা যায়নি পুরো সপ্তাহে। এবং উইকলি অ্যাভারেজ টার্নওভার ছিল প্রায় 700 কোটি টাকার মতো, অর্থাৎ তুলনামূলকভাবে ইনভেস্টররা মার্কেটে কিছুটা পার্টিসিপেট করছে। পার্সেন্টেজ ওয়াইজ আজকে প্রায় 40% কোম্পানির প্রাইস বেড়েছে, কমেছে 46%-এর, এবং অপরিবর্তিত ছিল মাত্র 14% কোম্পানির প্রাইসে। এবং ফাইনালি সেক্টরাল পারফরমেন্সের দিক থেকে আজকে সবচেয়ে বেশি টার্নওভার ছিল ফার্মাসিউটিক্যাল সেক্টর, ফলোড বাই ব্যাংকিং, ফিউল অ্যান্ড পাওয়ার এবং টেক্সটাইল সেক্টর। ওভারঅল আমরা মনে করি যে মার্কেট একটি পজিটিভ ডাইরেকশন আগাচ্ছে এই মুহূর্তে। যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে বাড়ছে রপ্তানি বাণিজ্য। 3 সপ্তাহ আগে প্রতিদিন রপ্তানি হতো সর্বাধিক 100 ট্রাক পণ্য, এখন তা বেড়ে দাঁড়িয়েছে 200 থেকে 250 ট্রাকে। ভারতে দেশীয় পণ্যের রপ্তানি বৃদ্ধির বিষয়টি ইতিবাচক হিসেবে দেখছেন ব্যবসায়ীরা। যশোর প্রতিনিধি রাহুল রায়ের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বেনাপোল স্থলবন্দর দিয়ে কমছে ভারত থেকে আমদানি বাণিজ্য। দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ভারতের পশ্চিমবঙ্গে ধর্ষণ বিরোধী আন্দোলনের পাশাপাশি রাশিয়া, ইউক্রেন ও ইসরায়েল হামাস যুদ্ধের কারণে ডলার সংকটে সময়মতো এলসি খুলতে না পারায় এই পরিস্থিতি বলে মনে করেন ব্যবসায়ীরা। তবে বাড়ছে রপ্তানি বাণিজ্য।
গত 15 দিনেরও বেশি সময় ধরে বেনাপোল স্থলবন্দর দিয়ে জিন্স আইটেম ও গেঞ্জি সহ বিভিন্ন প্রকার তৈরি পোশাক রপ্তানি বেড়েছে। 20 দিন আগে দৈনিক 100 ট্রাকে করে পণ্য রপ্তানি হতো। বর্তমানে প্রতিদিন 200 থেকে 250 ট্রাকে পণ্য রপ্তানি হচ্ছে ভারতে। বৈষম্য বিরোধী যে আন্দোলন চলেছে তাতে করে একটু দেশের অস্থিরতা চলছিল, ব্যবসা বাণিজ্য অনেক প্রতিষ্ঠান বন্ধ ছিল। আমাদের রেডিমেড গার্মেন্ট এগুলা রপ্তানি অনেক বেড়েছে, যেটা আমাদের রাজস্বের জন্য অনেক উপকারী, এবং এই রপ্তানি বাড়ার কারণে আমাদের ডলারের প্রবৃদ্ধি আসবে আশা করি। আগস্টের প্রথম দিকে সারা দেশে অস্থিরতা বিরাজ করায় আমদানি চালানে টাকা জমা হয় কম, তবে দিন দিন জমার পরিমাণ বাড়ছে বলে জানান সোনালী ব্যাংক কর্মকর্তা। আগস্ট মাসের প্রথম 2 সপ্তাহ সারা দেশের যে অবস্থা ছিল সেই সময় গ্রাহক অনেক কম আসছে, এবং সেক্ষেত্রে আমরা এখানে যে আমদানির চালানটা নিই সেই চালানের টাকাটা আমরা অনেক কম জমা হয়েছিল, তো সেক্ষেত্রে গ্রাহকদের পরিষেবাটাও কম দিতে পারছি। এখন আবার পরিস্থিতি আবার স্বাভাবিকের দিকে, এখন চালানটা অনেক বাড়ছে, কিছু টাকা পয়সা জমা বেশি হচ্ছে। রপ্তানি বৃদ্ধি পাওয়ার বিষয়টি জাতীয় অর্থনীতির জন্য ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা, তবে পশ্চিমবঙ্গের পরিস্থিতি স্বাভাবিক হলে আমদানি বাড়বে বলে মনে করেন বন্দর পরিচালক। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরপরই বেনাপোল স্থলবন্দরের নিরাপত্তা সার্বিক পরিবেশ পরিস্থিতি অনুকূল থাকায় আমদানি রপ্তানি কার্যক্রম সচল এবং স্বাভাবিক হয়ে উঠেছে। আশা করছি এই বন্দর দিয়ে আমদানি গাড়ির সংখ্যাও বৃদ্ধি পেয়ে পূর্বের ন্যায় সচল এবং স্বাভাবিক হবে। আমদানি রপ্তানি বাড়লে রাজস্ব বাড়বে। বেনাপোল স্থলবন্দর দিয়ে চলতি অর্থ বছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬,৭০৫ কোটি টাকা। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে, আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।